নমস্কার, আমি শিশির চৌধুরী। স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউবিপির কনস্টেবলের 2013 সালের যে প্রশ্নপত্রটা ছিল সেখানকার যে যতগুলো ম্যাথ এসেছিল সেইগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট প্রশ্ন ছিল, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয়। বলছে 30শে নভেম্বর যদি 2013 তারিখে পাত্রটি যদি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ ছিল কবে? ঠিক তার একদিন আগেই পাত্রটি অর্ধেক পূর্ণ থাকবে কেন? দেখো বলছে, ধরো একটা এরকম পাত্র ছিল, ঠিক আছে, পাত্রটা অর্ধেক পূর্ণ ছিল, অর্থাৎ এখানে যদি দুটো থাকতো তাহলে 1 তারিখে যদি দুটো থাকতো 2 তারিখে কটা থাকবে? চারটে হয়ে যাবে, ঠিক ডবল হয়ে যাবে। আবার 3 তারিখে কটা থাকবে? চারটের ডবল, 8টা হয়ে যাবে। অর্থাৎ দেখো অর্ধেক ছিল কত তারিখে? যদি অর্ধেক 29 তারিখে থাকে, অর্ধেক, তবেই তো 30 তারিখে ডবল যদি হয়ে যায়, অর্ধেকের ডবল মানে পুরো ভর্তি হয়ে যাবে, তবেই তো 30 তারিখে এটা ভর্তি হয়ে যাবে। বুঝতে পারলে? খুব ইজি আনসার ছিল। নেক্সট বলছে 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 মাইনাস 1-এর 3। এটা সমাধান করতে বলেছে, সিম্পল সমাধান, আর কিছু না। প্রথমে কি করতে হয়, নিচের গুলো লসাগু করতে হয়। 6, 12, 20, 30, 3। 3 দিয়ে লসাগু করো। 3 × 6 = 3, 4 = 12, 20, 3 × 10 = 30, 3 × 1 = 3। 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 10, 5। আবার 2 দিয়ে যাবে, 1, 5, 5, আবার 5 দিয়ে যাবে। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? 3 × 2 = 6, 6 × 2 = 12, 5 × 12 = 60 হচ্ছে আমাদের লসাগু, 60। তাহলে এটা হচ্ছে 10, 5 × 12 = 60, প্লাস 3 দিয়ে 3 × 2 = 3 × 60, প্লাস 30 দিয়ে করলে 2, মাইনাস 3 দিয়ে 60কে যদি ভাগ করি 20। তাহলে এইসব কটা যোগ করো আগে। 10 আর 5 = 15, আর 5 = 20, মাইনাস 20 /60। তার মানে ওপরে 0 /60 মানে হচ্ছে 0, আমাদের আনসার অপশন ডি, একদম ইজি। নেক্সট, কোনো বলছে 10% ক্ষতিতে এ বি কে বিক্রি করে। এ বি কে বিক্রি করে কত? না -10%, 10% ক্ষতিতে। বি আবার সেই ঘড়িটা কি করেছে, সি কে বিক্রি করে দিয়েছে, সি কে বিক্রি করে দিয়েছে, দিয়ে বলছে কত পার্সেন্ট? না 10% লাভে বিক্রি করেছে। বলছে যে দামে সি কিনলো, সি যে দামে কিনেছে, এ যদি ডাইরেক্ট একদম সি কে বিক্রি করতো সেই দামে, তাহলে এর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হতো? ক্ষতি হতো। দেখো একটা জিনিসের ওপরে প্রথমে -10% হয়েছে, তারপরে আবার +10% হয়েছে। তাহলে বলেছে একটা জিনিসের ওপর যখনই দুবার পার্সেন্টেজ পড়বে তখন আমরা একটা সূত্র লাগাতে পারি। সেটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। ডাইরেক্ট এটা আমরা লাগাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি করি -10 +10 প্লাস -10 ইন্টু 10/100, তাহলে এই 0 0 কেটে দাও। তাহলে -10 +10 কেটে যাবে, এখানে কত থাকছে? এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে মাইনাস, আর এখানে পড়ে থাকছে কি? শুধুমাত্র 1 পড়ে থাকছে। অর্থাৎ 1% আমার কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে, আবার অন্যভাবেও যদি দেখো ব্রড করে, সেটা হচ্ছে কি, ধরো এটার দাম ছিল কত? 100, 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে এটা কত দাম হয়ে গেছে? 90 টাকা। এবার 90 টাকার 10% লাভে বিক্রি করেছে, তাহলে 90-এর ওপর যদি 10% লাভ হয়, 90-এর 10% কত? কত? 9 টাকা। তার মানে এর সাথে 9 টাকা যুক্ত করতে হবে আমাকে 10% প্রফিটে বিক্রি করতে গেলে।
তাহলে 10% 9 টাকা যদি যুক্ত করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 99 টাকা। তাহলে এ যদি ডাইরেক্ট সি কে বিক্রি করতো তাহলে 100 টাকার বস্তু কি করতো 99 টাকায় বিক্রি করতো, তাহলে 100 টাকায় ক টাকা ক্ষতি হতো না 1 টাকা ক্ষতি হতো। এখান থেকেও দেখো দেখতে পাচ্ছি আমরা 1% লস, ইজি, যেভাবেই করো। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা কাকে বলে? যখন সংখ্যাটি শুধুমাত্র সেইটা দিয়েই বিভক্ত যাবে, এক এবং সেই সংখ্যা দিয়েই বিভক্ত যাবে, এক এবং সেই সংখ্যা দিয়েই বিভক্ত গেলে তবেই সেটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে একমাত্র 85-কে 5 দিয়ে বিভক্ত যায়, লাস্টে 5 দিয়ে বিভক্ত যাওয়ার নিয়ম কি না লাস্টে 0 অথবা 5 থাকতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে 5 দিয়ে বিভক্ত যাওয়ার নিয়ম। তাহলে যেহেতু এখানে লাস্টে 5 আছে তাহলে এখানে 85টা বিভক্ত যাবে 5 দিয়ে, ঠিক আছে। 4 দিয়ে বিভক্ত যাওয়ার নিয়ম কি? লাস্ট দুটো সংখ্যা, লাস্ট দুটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। 8-এর কি না লাস্ট তিনটি যদি বিভাজ্য যায় 8 দ্বারা বিভাজ্য যায়। 16-র কি না লাস্ট 4টি যদি 16 দ্বারা বিভাজ্য যায় তাহলেই সেই সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। 3 আর 9-এর কি না যোগফল, যোগফল যদি 3 অথবা 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেই সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবসময় মনে রাখতে হবে, একদম ধর্তব্যের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছিলাম যে বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। দেখো প্রথম 15টি মানে পরপর সংখ্যা এখানে বলেছে, তাই তো। পরপর সংখ্যা হলেই আমরা কি বলতে পারি, যদি পরপর অড সংখ্যা হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি বলতে পারি, তাদের মধ্যের সংখ্যাটাই হচ্ছে তাদের গড়। যেমন 1, 3, 5 এরকম যদি হয়, বা 2, 4, 6 অথবা 1, 2, 3 এরকম যদি বিজোড় নাম্বার সংখ্যা থাকে, বিজোড় নাম্বার সংখ্যা 3টে, 5টা, 7টা এরকম যদি বিজোড় নাম্বার সংখ্যা থাকে তাহলে ঠিক তাদের মধ্যের যে সংখ্যাটা হবে, এই যে মধ্যের যে সংখ্যাটা হবে সেটাই হবে এই সবকটা সংখ্যার গড়, ঠিক আছে। এখানে টেস্ট করে দেখো তোমরা, ঠিক মধ্যের সংখ্যাটাই হবে তাদের গড়। তাহলে এখানে কি বলেছে মোট 15টি, 15টা কি একটা বিজোড় সংখ্যা তো, তাই না। তাহলে এখানে আমি একটা মধ্যের সংখ্যা পাবো। কিন্তু যদি অড সংখ্যা হয় যেমন ধরো 1, 2, 3, 4 এখানে তো 4 সংখ্যা, তাহলে এখানে মধ্যের সংখ্যা মানে কি, মধ্যের সংখ্যা মানে এই দুটোকে আমাকে ধরতে হবে, এর তো মধ্যের এরকম কোনো সংখ্যা নেই। তাহলে এই দুটোর গড় যা হবে তাই এই 4টে সংখ্যার গড় হবে। যেমন আরো যদি ধরো 3, 5, 7, 9 তাহলে এগুলো পরপর একটা সংখ্যা আছে, একটা সিরিজের সংখ্যা আছে, তাহলে এদের গড় কোনটা হবে না এই দুটো সংখ্যার আমি যদি যোগ করি করে এটার গড় নিই তাহলেই এই 4টে সংখ্যার গড় হবে। তোমরা এখান থেকে দেখো যেটা খুশি টেস্ট করে দেখো হয়ে যাবে। তাহলে এখানে 15টা সংখ্যা আছে, তাহলে 15টা সংখ্যার মাঝের সংখ্যাটা কি হবে না 15 + 1 / 2 যদি করি তাহলে 8, 16 / 2, তার মানে 8 নম্বর সংখ্যাটা হচ্ছে ঠিক এদের মধ্যের সংখ্যা, ঠিক আছে। তাহলে 8 নম্বর সংখ্যাটা মানে কি, যদি প্রথম থেকে আমরা 8 নম্বর সংখ্যাটা বের করি যেটা হবে সেটাই আমার আনসার, তাই না। কারণ 8 নম্বর সংখ্যাটা কি 15র ঠিক মাঝের সংখ্যা। যেমন এখান থেকেও দেখো, দেখো 3টে আছে, 3 + 1 / 2 অর্থাৎ 4/2 মানে 2 নম্বর সংখ্যাটা হচ্ছে এদের মধ্যের সংখ্যা। তাহলে প্রথম 15টা বিজোড় সংখ্যা নাও, 1, 3, 5, 7, 9, 11, সরি 11, তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5, 6, 13, 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নম্বর হয়ে গেল। তাহলে এটারও আনসার হবে 15। ক্লিয়ার, সবকটা একদম যোগ করে ভাগ করার আমার কোনো দরকার নেই, বুঝা গেল। নেক্সট 30 জন বালিকার গড় বয়স 13 বছর, 30 জনের গড় বয়স কত না 13 বছর, আর 18 জনের, এদের মধ্যে বলছে প্রথম 18 জনের গড় বয়স কত না 15 বছর,
মানে এখান থেকে 2 বছর বেশি। আর তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? বাকি 12 জনের কত? দেখো, টোটাল ধরো এখানে 30টা লোক ছিল, 30, পুরোটা কত না 30টা। খুব সোজা একটা নিয়ম আছে, দেখো, তার মধ্যে আমি 18টা এখান থেকে নিয়ে নিয়েছি, 18টা। ঠিক আছে, তাহলে গড় বয়স 13 মানে কি? আমি যদি ধরি প্রত্যেকের বয়স 13 হবে, প্রত্যেকের বয়স তো আমি 13 ধরে নিতে পারি। গড় মানে কি প্রত্যেকের, মানে এভারেজ ধরলে সেটা 13 হবে, মানে আমি ধরে নিলাম প্রত্যেকেরই 13 করে বয়স। তার মানে এই যে 18 জনকে নিয়েছি, 18 জনকে নেওয়ার জন্য এর তো প্রত্যেকের বয়স 13 করে হওয়া উচিত ছিল, কিন্তু 18তে কি হয়েছে না 15 বছর, অর্থাৎ 2 বছর এক্সট্রা নিয়ে নিয়েছে। তার মানে এই 2 বছর এক্সট্রা করে যে নিয়েছে গড়, সেটা কার থেকে নিয়েছে না বাকি 12 জন রয়েছে তার থেকে নিয়ে নিয়েছে 2 বছর করে এক্সট্রা। 2 বছর করে এক্সট্রা কার থেকে নিয়ে নিয়েছে? বাকি এই যে 12 জন ছিল সেখান থেকে নিয়ে নিয়েছে তো। তাহলে কত বছর এক্সট্রা নিয়েছে? না 18 × 2, মানে 18 × 2 = 36 বছর এক্সট্রা নিয়ে নিয়েছে। কার থেকে? না 12 জনের থেকে। কিন্তু 12 জনের গড় বয়স তো 13 হওয়া উচিত ছিল, কিন্তু 36 তো নিয়ে নিয়েছি। তাহলে 36 নিয়ে নিয়েছি মানে 36কে যদি 12 দিয়ে ভাগ করি, 3, অর্থাৎ প্রত্যেকের থেকে 3 গড় আমি নিয়ে নিয়েছি, 3 করে গড় আমি নিয়ে নিয়েছি। তাহলে এখানে যদি 3 বাদ দিই তাহলে আমার আনসার হয়ে যাবে 10, অর্থাৎ 12 জনের গড় বয়স 10। দেখো, এটাকে আরেক ভাবেও বোঝা যায়, এটা আরেক রকম ভাবেও করা যায়। সেটা কি? যেটা আমরা সিম্পল পদ্ধতি করি, সেটা কি হবে পদ্ধতিটা? না 30 জনের গড় বয়স 13 করে, তাহলে মোট বয়স কত? না 13 × 30, তাহলে 3 × 3 = 39, এত। 15 জনের 18 জনের গড় বয়স 15 করে, তাহলে মোট এদের মোট বয়স কত? না 18 × 15, গুণ করলে কত হচ্ছে? 18 × 15, 8×120, 2 এই 0, ভাত হলো 12, 12 আর 15 যদি যোগ করি 7, 2, 270। তাহলে এটা যদি বিয়োগ দিই, 2, 1, 120, 120, এটা কার মোট বয়স? 12 জনের মোট বয়স। 12 জনের মোট বয়স হচ্ছে 120, তাহলে একজনের কত? 120 ÷ 12, এটা হচ্ছে 10। বেরিয়ে গেল আনসার। কিন্তু দেখো এইভাবে করতে গেলে আমাদের কি করছে, অনেক ব্রড হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে দেখো কত শর্টকাট না। কি করছে আমি, শর্টকাটটা আরেকবার দেখে নাও, খুব সোজা। 30 জনের কত বলেছে? 13, কিন্তু 18 জনের কি করেছে না 15 করেছে, অর্থাৎ 2 এক্সট্রা করেছে। 2 এক্সট্রা করেছে মানে কত বছর নিয়ে নিয়েছে? না 18 × 2, অর্থাৎ 36 বছর নিয়ে নিয়েছে। কার থেকে? না 12 জনের থেকে 36 বছর নিয়ে নিয়েছে। তার মানে 12 জনের থেকে কত করে গড় নিয়েছে? তাহলে 36কে যদি 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 করে গড় নিয়ে নিয়েছে। তাহলে এই 3 গড়টা কি করব, এই 13 থেকে বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটাই আমার answer। ঠিক আছে, নেক্সট। এটার মান কত বলেছে দেখো, এখানে a সমান সমান আমি 3 ধরতে পারি, b সমান সমান 5 ধরতে পারি, c সমান সমান 7 ধরতে পারি। এটা কখন ধরতে পারি? যদি নিচেও এরকম থাকে, অর্থাৎ এটা কত হবে? 3, 5 + 7/7, অর্থাৎ 8, 5 আর 3 8, 8 7 15/7, এটা হবে আমার আনসার। কিভাবে আসলো দেখো, a a/3 সমান সমান b/5 সমান সমান c/7, এটা সমান সমান আমি কি কে ধরতে পারি, কে। তাহলে a/3 সমান সমান কে, তাহলে a সমান সমান কত হবে? 3 কে। এখানে দেখো b/5 সমান সমান কে, তাহলে b সমান সমান কত হতে হবে? 5 কে। সেম c/7 সমান সমান কত? কে, তাহলে c সমান সমান কত? 7 কে। এবার এই মানগুলো যদি এখানে পুট করে দিই, পুট করলে কি হবে? এর জায়গায় কত বসাবো? 3 কে, 3 কে প্লাস 3 কে প্লাস b এর জায়গায় কত বসাবো? 5 কে, 5 কে প্লাস c এর জায়গায় কত বসাবো? 7 কে, 7 কে ডিভাইডেড বাই 7 কে। তাহলে উপরে যোগ করলে কত হচ্ছে? 15 কে ডিভাইডেড বাই 7 কে, কে কে তো কেটে গেল, তাহলে আমার আনসার কত হলো? 15/7। ঠিক আছে,
এখানে এরকম কখন বসাতে পারবো, নিচে একটা এরকম বি রয়েছে বলেই আমরা বসাতে পারলাম, মানে এখানে যেগুলো রয়েছে সেগুলোই এখানে একটা যদি থাকে তবেই এরকম ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো কে এর মান না বের করে। তাহলে আমাদের আনসার কত হবে? অপশন ডি, ওপরে কোনোটিই নয়। বলছে 2 টাকার 4 পয়সা টাকা দামে প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা এত গম মিশিয়ে কি অনুপাতে মেশালে মিশ্রিত গমের দাম হবে এত। এই তো সোজা, কি আমরা অ্যালিগেশন করব 2.04 আর 2.88, এখান থেকে কিছু নিয়েছে এখান থেকে কিছু নিয়েছে নিয়ে এই দামের বস্তু তৈরি করেছে। তাহলে এগুলোকে আমরা অ্যালিগেশন করব, এটা থেকে এটা বিয়োগ দিয়ে বসাবো এখানে। তাহলে 2.52 থেকে 2.04 যদি বিয়োগ দিই কত হচ্ছে? 8 4 48। তাহলে এটার সাথে এটা বিয়োগ করে কোথায় বসাবো? এখানে 48। এটা থেকে এটা বিয়োগ দাও, 2.88 থেকে 2.52 বিয়োগ দাও 6 আর এখানে 3, তাহলে 36 দশমিক, এলো দশমিক, দশমিক দশমিক এমনি কেটে যাবে। 12 দিয়ে কাটলে এটা 3, 12 দিয়ে কাটলে এটা 4, তাহলে 3:4 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, নেক্সট। এ আর বি কি করেছে না 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে। ওরা মোট লাভের 5% দান করে দেয়। তাহলে এর মূলধনের পরিমাণ কত? এত টাকা হলে মোট লাভের পরিমাণ কত? দেখো, কারো ধরো এদের মোট লাভ হয়েছে 100 টাকা, ঠিক আছে, সেখান থেকে 5% দান করে দিয়েছে, পড়ে আছে কত? 95%। এই 95%ই তো 3:2 অনুপাতে বিভক্ত হবে। যে টাকাটা পড়ে থাকবে লাভের পর, সেটাই তো 3:2 অনুপাতে বিভক্ত হবে। 5% দান করেছে মানে কি, 5% ধরো ব্যবসা তাদের খরচাই হয়েছে, তাহলে বাদ বাকি যে টোটাল টাকাটা পড়ে আছে সেটাই 3:2 অনুপাতে বিভক্ত হবে। কিন্তু এখানে বলেছে এই টাকাটাই মানে 95% টাকাই যখন এ আর বি এর মধ্যে বিভক্ত হয় তখন এ কত টাকা পায় না 42.75 পায়। অর্থাৎ এই 3 সমান সমান বলে দিচ্ছে 42.75। তো আমাকে তাহলে বের করতে হবে কি মোট পরিমাণ। মোট মানে কি এখানে কত? 5, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এখানে আমি ঐকিক নিয়মের মতো করতে পারি যে 3 সমান সমান যদি 42.75 হয়, 1 সমান সমান কত হবে? 42.75 ডিভাইডেড বাই 3, আর 5 সমান সমান কত হবে? 42.75 ডিভাইডেড বাই 3 ইন্টু 5। তাহলে কাটাকাটি করো এটাকে দিয়ে, 1 12 4 6 5, গুণ গুণ করার দরকার নেই, পরে করবো, ইন্টু 5। এটা হয়ে গেল। এবার বলেছে তাদের মোট লাভ কত, এইটা সমান সমান কত? এই 95%। তো আমাকে বের করতে হবে এই 100% সমান সমান কত। তাহলে 95% সমান সমান যদি এটা হয়, 100% সমান সমান কত হবে? এটা ডিভাইডেড বাই 95 ইন্টু 100। ঠিক আছে, 95 5 দিয়ে 95 কে কাটলে কত হয়? 5 5 9 5 9, তাহলে 19 দিয়ে এটাকে যদি কাটো, এটা 14 25 কে কাটলে হচ্ছে 75। তাহলে এখানে পেয়ে গেলাম কত? 75 এর সাথে 100 গুণ করলে 75 এত তো টাকা। অপশন সি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, যদি 16 ঘন্টা কাজ করে 12 জন, 16 ঘন্টায় 12 জন কত টাকা পায়? 33,600 টাকা পায়। তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে? দেখো এটাকে সোজা জিনিস একদম, সেটা হচ্ছে 16 ঘন্টা করে কাজ করে কতজন? 12 জন। তাহলে একজন করলে এত ঘন্টা টোটাল কাজ করতে হবে। 16 ঘন্টা করে 12 জন করে, তাহলে একজন করলে টোটাল এতটা। এত কাজ করে সে কত টাকা পায় না এত টাকা পায়। তা একজন যদি 1 ঘন্টা কাজ করতো তাহলে কত পেত? ডিভাইডেড বাই এত। আর 12 ঘন্টা করে 18 জন কাজ করবে, তাহলে ইন্টু 12 ইন্টু 18। বা এখান থেকে আমরা ওইটা করতে পারি M1 D1 T1 W2
সমান সমান M2 D2 T2 W1। খালি ডাব্লুটা আলাদা হয়, ডাব্লুটা মানে হচ্ছে টাকাটা, ঠিক আছে। এখানে যদি পুট করে M1 কত আছে 12, হ্যাঁ 12, টাইম দিন তো বলে দেয়নি, তাহলে ডি এর দরকার নেই, টি হচ্ছে 16, D2 W2 বের করতে হবে। আর M2 কত দেয়া আছে M2 হচ্ছে 18, T2 কত দেয়া আছে 12, W1 কত দেয়া আছে 33600। তাহলে W2 সমান সমান এটা ডিভাইডেড বাই 12 ইন্টু 16, সেম। তাহলে কাটাকাটি করতে হবে খালি আমাকে, তাহলে এই 12 কেটে গেল, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 8, 8 দুগুণে 16, 8 দিয়ে এটাকে কাটলে 4 আসতে 32, 8 দুগুণে 16, তাহলে 4200 ইন্টু 9, 9 দুগুণে 18, 1, 4 9 36, 1 37। অপশন ডি আনসার। নেক্সট, এক্স এর 8%, ওয়াই এর 4% সমান হলে, মানে ওয়াই এর 4%, তাহলে বলছে এক্স এর ওয়াই পার্সেন্ট সমান হলে এক্স এর 20% সমান সমান কত হবে। 4 দিয়ে এটাকে যদি কেটে দাও তাহলে 2, তার মানে এক্স এর 2 সমান সমান ওয়াই এর 1। পার্সেন্টেজ এখানে কেটে যাবে। একে যদি আমি 20 করতে চাই 20%, তাহলে একে কি করতে হবে 10% দিয়ে গুণ করতে হবে। তাহলে এইদিকেও 10% দিয়ে গুণ করে দাও, তাহলে আমার আনসার কত হয়ে গেল ওয়াই এর 10%। নেক্সট, নৌকার স্রোতের অনুকূলে 2 ঘন্টা মানে 2.5 ঘন্টায় যায় 60 কিমি, এটা কি প্রতিকূল, সরি অনুকূল, এটা হচ্ছে অনুকূল। আর বলছে ফেরার সময়, মানে এটা প্রতিকূল। প্রতিকূলে কি না 3×3=4 ঘন্টায় সময় লাগে 60 কিমি যেতে, এই সময়টা লাগে। দেখো এখানে যদি আমি গতিবেগ বের করি তাহলে আমাকে 1 ঘন্টায় বের করতে হবে যে 1 ঘন্টায় কত লাগে, তাহলে 60 ডিভাইডেড বাই 2.5, 0 দিলে উপরে 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, 5 দিয়ে 60 কে কাটলে 5 বরং 60, মানে এখানে কত আসছে 24। আর এটাকে কত হবে 3 4 12 আর 3 15/4, এত ঘন্টায় যায় কত না 60 কিমি। তাহলে 1 ঘন্টা যাবে কত 60 ইন্টু 4/15, 15 দিয়ে 60 কে কাটলে 4 পনেরো 60, অর্থাৎ 16। তাহলে আমি কি পেয়ে গেলাম 16 কিমি পার আওয়ার। অনুকূলের বেগ কত না, অনুকূলের বেগ 24 কিমি পার আওয়ার, আর প্রতিকূলের বেগ 16 কিমি পার আওয়ার। এবার বলছে স্থির জলে নৌকার বেগ কত। নৌকার বেগ পেতে হলে কি করতে হয়, নৌকা, এটা সবসময় মনে রাখবে এখন সূত্রটা, নৌকার বেগ পেতে হলে কি করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, আর স্রোতের পেতে হলে অনু মাইনাস প্রতি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমি এখানে কি যে নৌকার বেগ, তাহলে এই দুটোকে যোগ করো, 0.40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 20 কিমি পার আওয়ার। আমার আনসার অপশন সি। নেক্সট, 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি কতগুলো আপেল কিনেছিল 14টা, কিভাবে দেখো এটা পড়ার সাথে সাথে তোমরা আনসার করতে পারবে। আচ্ছা 1 টাকায় 10টি আপেল কিনেছে, ক টাকায় 1 টাকায়, তাহলে একটি আপেল কিনবে ক টাকায় না 1-এর 10 টাকা, তাই তো 1-এর 10 টাকায়। এবার পার্সেন্টেজে যদি আমি করি তাহলে প্রথমে আপেলের দাম ছিল 100% ধরে বা 100 টাকা, সে 100 টাকার মাল বিক্রি করেছে কত না 140 টাকায়,
এই 140 টাকা সমান সমানই তো এটা, কারণ এই প্রফিটে বিক্রি করেছে। তাহলে 140 সমান সমান যদি 1/10 হয়, 1 সমান সমান কত হবে? 1/10 ইন্টু 140, আমাকে বের করতে হবে 100 সমান সমান কত। তাহলে 100 সমান সমান কত হবে? উপরে 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 140, 140। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে? 1/14। অর্থাৎ 1 টাকায় বা একটি আপেলের দাম কত? না, 1/40 টাকা, 1/14 টাকা। তাহলে একটি 1 টাকায় কটা আপেল পাবো? ঘুরে যাবে 14টি। এটাই আনসার। দেখো আমি আমি কিভাবে শর্টকাটে করলাম সেটা হচ্ছে, দেখো এখানে 10টা আপেল কিনেছে, এটাকে যদি আরেকটা করে শূন্য বাড়িয়ে দিই তাহলে 100টা আপেল বিক্রি করছে। তাহলে যদি 40% লাভ করে, তাহলে 100 টাকার বস্তু ক টাকা হয়ে যায়? 140 টাকা। তাহলে এখানেও যেমন একটা শূন্য বাড়িয়েছি, এখানেও একটা শূন্য বাড়িয়েছি, সেই জন্য এটা হয়ে গেছে 14। বুঝতে পারলে? সেটা হচ্ছে 14 আনসার। নেক্সট, সরল সুদে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। 3 গুণ হয় মানে কি? সুদে আসলে 3 গুণ হয়। তাহলে সুদ 10 বছরে, সরল সুদ যেহেতু বলেছে, তাহলে 10 বছরে কি হয়? 3 গুণ হয়। 3 গুণ হওয়া মানে কি? 3 গুণ হওয়া মানে সুদ 2 গুণ হয়েছে, তাই তো? তার মানে কি? সুদ 2 গুণ হয়েছে। তার মানে যদি আসল আমার 100 টাকা থাকতো, ধরো আসল যদি 100 টাকা থাকতো, সুদ কত হয়ে গেছে? 200 টাকা হয়ে গেছে। তাহলে 20 বছরে সুদ হচ্ছে কত? 200 টাকা। আমাকে কি বলেছে? না, একই সুদের হারে কত বছরে সেই মূলধন দ্বিগুণ হবে। দ্বিগুণ হতে হলে সুদ কত হতে হবে? সুদ আমাকে 100 টাকা হতে হবে, তাই তো? তাহলে 20 বছরে যদি 200 টাকা সুদ হয়, তাহলে ঠিক এর অর্ধেক 10 বছরে কত হবে? 10 বছরে 100 টাকা সুদ হবে। তাহলে এটাই আমার আনসার, 10 বছর। 100 টাকা সুদ হলেই তবেই তো আমার ডবল হয়ে যাবে, কারণ 100 তো আমার আসল রয়েছে, প্লাস এর সাথে যদি 100 যোগ করি 200। অর্থাৎ কি হলো? আগে 100 ছিল, এখন 200 হয়ে গেছে, ডবল হয়ে গেছে তো। বুঝতে পারলে? সরল সুদ হলে একদম সিম্পল, মানে ঐকিক নিয়মের মতো, যে যেমন আমাকে কি বের করতে বলেছে, যে 2 গুণ হয় 20 বছরে, তবে এখানে আমাকে সুদ নিতে হবে। এখানে যদি সুদে আসল 3 গুণ, 3 গুণ হয় 20 বছরে, তাহলে 2 গুণ হবে কত? তাহলে এটা করলে কিন্তু ভুল। আমাকে খালি সুদটা নিতে হবে, যে 2 গুণ সুদ হয় 20 বছরে, 1 গুণ সুদ হবে কত? 20 ইন্টু 1/2, তাহলে 10। আমাকে সুদটা বের করতে হবে। সুদ 1 গুণ হলেই সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারলে? মূলধন মানে সুদে আসলে হয়েছে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? আমরা জানি কি এটা গসাগু। গসাগুর সাথে অনুপাত দুটো যদি গুণ করে দিই, তাহলে আমাদের লসাগু হয়ে যায়। লসাগু কখন হবে? না, 4-এর সাথে এই দুটোকেও গুণ করতে হবে, মানে 3 × 4, এটাই গুণ করতে হবে। 4×4 = 16, 3 × 16 = 48। কিভাবে? দেখো আমি একটা এক্সাম্পল দিই। ধরো দুটো সংখ্যা আছে, 5 আর 10 আছে। এর লসাগু কত বা গসাগু কত? 5 দিয়ে যাবে, 5×1 = 5, 5×2 = 10। তাহলে এখানে আমার গসাগুটা কত হচ্ছে? গসাগুটা 5, লসাগু কত? না, 5 × 2, মানে 10 আমার লসাগু। আর সংখ্যা দুটোকে যদি অনুপাত করি, অর্থাৎ 5:10 যদি করি, তাহলে 5 দিয়ে কাটবে, 1:2। দেখ এখানেও আমি 5 দিয়ে কেটেছি, অর্থাৎ গসাগুটা যখন আমি সংখ্যা দুটো থেকে বের করে নিই, তখনই যেটা পড়ে থাকে সেটাই হয় অনুপাত। তাহলে এটা আমার অনুপাত, গসাগু আমার 5, লসাগু বের করতে গেলে কি করতে হবে? না, এই গসাগু ইন্টু সংখ্যা দুটোর অনুপাতের সাথে গুণ করে দেয়, 1:2। তাহলে আমার 10 হয়ে যাবে আনসার। নেক্সট, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়
আবার কিউ থেকে পি পর্যন্ত এখান দিয়ে হেঁটে গেছে, পা, যাওয়ার সময় পায়ে গেছে, আসার সময় ট্যাক্সিতে এসছে, ওখানে টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে ট্যাক্সি করে ফেরত এসছে, বুঝলি? তাহলে মোট যাতায়াতে 16 ঘন্টা সময় নেয়, মানে পায়ে হেঁটে গেছে, ট্যাক্সি করে ফেরত এসছে, দিয়ে 16 ঘন্টা সময় নেয়। কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সি করে যাওয়া আসা করতো তাহলে 4 ঘন্টা সময় কম লাগতো। ট্যাক্সি করে যদি, এই ট্যাক্সি বানান ভুল হচ্ছে, যাই হোক, ট্যাক্সি করে যদি যেত প্লাস ফেরত আসতো তাহলে কত, 4 ঘন্টা কম সময় লাগতো, মানে 16 ঘন্টা থেকে 4 ঘন্টা বাদ দিয়ে দিলে 10 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টায় সে তার যাতায়াত হয়েছে। তাহলে যেতেও যেমন সময় লেগেছে, আসতেও সেম সময় লেগেছে। তাহলে যেতে সময় লেগেছে কত, 5 ঘন্টা, আসতে সময় লেগেছে 5 ঘন্টা, 10 ঘন্টা মানে তো এটাই। তাহলে এখানেও তার আসতে 5 ঘন্টায় সময় লেগেছে, কিন্তু বলছে টোটালে 16 ঘন্টা লাগে, তাহলে এখানে যদি 5 ঘন্টা লাগে, সরি সরি এখানে ভুল হয়ে গেছে, 4 ঘন্টা, 16 থেকে 4 ঘন্টা বলেছে তো, 16 থেকে 4 ঘন্টা কম সময় লাগে। 16 ঘন্টা লাগতো আগে, এখন 4 ঘন্টা কম সময় লাগে, মানে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে কি, তার যেতে 6 ঘন্টা লেগেছে, আসতেও 6 ঘন্টা লেগেছে, তাই না? ট্যাক্সিতে গেছে এবং ট্যাক্সিতে এসছে, একই সময় লাগবে, যেতে 6 ঘন্টা এবং আসতেও 6 ঘন্টা লেগেছে। তাহলে এখানেও আমার আসতে 6 ঘন্টাই লাগবে, কিন্তু মোট সময় কত লেগেছে, মোট সময় লেগেছে 16 ঘন্টা। তাহলে পায়ে হেঁটে যে গেছে, তাহলে তার সময় কত লেগেছে, 10 ঘন্টা। তবেই তো এই দুটো যোগ করে 16 ঘন্টা হবে। তাহলে বলছে শুধু যদি যাওয়া আসা যদি পায়ে হেঁটেই করতো তাহলে কত সময় লাগতো, তাহলে পায়ে হেঁটে 10 ঘন্টা যেতে লাগতো, আবার 10 ঘন্টা ফেরত আসতে লাগতো, টোটাল 20 ঘন্টা সময় লাগবে। অপশন বি। নেক্সট, দুটি ট্রেনের দৈর্ঘ্য 80 আর 90 মিটার, ওরা যথাক্রমে 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে তারা অতিক্রম করবে? যখন দুটো ট্রেন একই দিকে আসে তখন কি হয়, তাদের গতিবেগ যোগ হয়ে যায়, ঠিক আছে? আর একে অপরকে যদি অতিক্রম করতে হয় তাহলে তাদের মোট দূরত্বকেও অতিক্রম করতে হবে, বা তাদের মোট দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হয়। মোট দৈর্ঘ্য কত এখানে, 80 + 90, অর্থাৎ 170 মিটার। এই 170 মিটারকে এই দুটো বেগের যোগফল দিয়ে অতিক্রম করতে হবে, অর্থাৎ 10 + 7, এদের টোটাল যোগফল, টোটাল বেগ কত না 17 কিমি/আওয়ার, এই সরি মিটার, মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। মানে যখন একে অপরের দিকে আসে তখন 17 মিটার যেতে সময় লাগে কত, 1 সেকেন্ড। আমাকে যেতে হবে কত, 170 মিটার, যদি একে অপরকে মানে টপকাতে যায় বা অতিক্রম করতে চায়, তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কত, 1 এর 17, আর 170 মিটার যেতে কত সময় লাগবে, 1 × 170 / 17, কাটাকাটি করলে এখানে কত আসবে, 10 সেকেন্ড। এটা হচ্ছে আমার আনসার। সবসময় মনে রাখতে হবে একে অপরের দিকে আসলে কি হবে, গতিবেগটা যোগ হয়ে যাবে। বলছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 ছাত্রীর সমান, তাহলে ওই ছাত্রদের ছাত্রছাত্রীর অনুপাত কত? বলছে ছাত্র ধরো এক্স আর ছাত্রী ধরো ওয়াই, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিলাম। তাহলে অঙ্ক অনুসারে কি বলছে না, এক্স এর 10% সমান সমান ওয়াই এর 1/4, এটাই তো বলেছে। আর এখানে যদি আমি পার্সেন্টের চিহ্নটা তুলতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এই শূন্য কেটে দাও, তার মানে এখানে কি আসছে, 10 এর 1/10 সমান সমান ওয়াই এর 1/4। ওয়াই কেও যদি এক্স এর নিচে নিয়ে আসি তাহলে x/y সমান সমান 10/4, তাহলে 5 আর 2, অর্থাৎ x/y সমান সমান 5:2, এটা হচ্ছে আমাদের আনসার, অপশন বি।
বোঝা গেল? বলছে 10% ছাত্র একের 4 অংশ ছাত্রীর সমান, সেই জন্য এই দুটোকে আমি সমান করে নিই। সেটা কি বলছে, কোনো বস্তুর কোনো বস্তুর 20% কর বৃদ্ধি হওয়ার জন্য বস্তুটির ব্যবহার 20% কমে যায়। তাহলে এখন কর আদায় কত হবে? দেখো এখানে কি বলতে চাইছে, ধরো কোনো বস্তু দাম ছিল 10 টাকা, 10খানা বস্তু ব্যবহার করতো, 10টি বস্তু ব্যবহার করতো, 10 টাকা পার বস্তুর দাম ছিল এবং 10টি বস্তু ব্যবহার করতো, অর্থাৎ টোটাল দাম কত ছিল না 100 টাকা। ঠিক আছে, এবার কি হয়েছে, এটার উপরে 20% বৃদ্ধি পেয়েছে, কর বৃদ্ধি পেয়েছে। সেই জন্য এই কি করেছে, 10টা না কমিয়ে এখান থেকে কি করেছে 20% ব্যবহারও কমিয়ে দিয়েছে, তাই তো? এখানে 10% প্লাস হয়েছে বস্তুর দামের উপরে, কিন্তু ব্যবহারের উপরে কি করেছে 20% কমিয়ে দিয়েছে। তাহলে এই মোটের উপরে আমার কত পার্সেন্ট কম হবে, এটাই আমাকে জানতে চাইছে। দেখো এই যে মোটটা আমি পেয়েছি, এটা কিভাবে পেয়েছি না এই দুটোর গুণফলের জন্য পেয়েছি, অর্থাৎ একই জিনিসের উপরে দুবার পার্সেন্টেজ করছে। তাহলে তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে -20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, এখানে একটা মাইনাস হবে, মাইনাস যখনই কমবে তখনই মাইনাস, বৃদ্ধি পেলেই প্লাস। তাহলে প্লাস মাইনাস কেটে গেলে এখানে কত পড়ে যাচ্ছে -400/100, তাহলে এই পয়েন্ট পয়েন্ট কেটে দাও, তাহলে -4%। সেই জন্য বললাম অপশন বি হচ্ছে আনসার। এইভাবে করতে পারি বা আরেকভাবে করতে পারি, সেটা কি, যদি আমি এগুলোকে 100 100 ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশনে দেখো সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে, যদি 100 100 ধরে নিই, টোটাল দামটা এখানে কত হচ্ছে 100 ইন্টু 100, আরো দুটো শূন্য হবে, তাহলে 20% বৃদ্ধি পাওয়া মানে কি, এটা কত হয়ে গেছে 120 হয়ে গেছে, আর এটা কত হয়ে গেছে 80 হয়ে গেছে। তাহলে এই দুটোকে যদি গুণ করো, 8 বরং কত 96। তাহলে দেখো এখান থেকে কত কমেছে 400 কমেছে। তাহলে 1000-এ যদি 1000 না 10,000, 10,000-এ যদি 400 কমে, তাহলে 100-তে কত কমবে, এখানে থেকে দুটো শূন্য কমো, এখান থেকেও দুটো শূন্য কমো, 4%। নেক্সট, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, বৃহত্তম সংখ্যা তার মানে তাহলে বড় থেকে দেখবো আগে। তাহলে 88 দিয়ে যদি বিভক্ত হয়, তাহলে সেই সংখ্যাটা 11 এবং 8 দিয়েও বিভক্ত যাবে। 8 দিয়ে বিভাজ্যের নিয়ম কি, লাস্ট 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য যায়, তাহলে সেই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। 11 দিয়ে বিভাজ্যের নিয়ম কি, 11 দিয়ে বিভাজ্যের নিয়ম হচ্ছে, ধরো এ বি সি ডি এরকম একটা সংখ্যা আছে, মানে এইটাকেই ধরো, এখানে এইটাকে আমি এরকম ভাবে লিখলাম যে এ বি সি ডি হিসাবে লিখলাম। তাহলে এই অল্টারনেট সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ এ প্লাস সি মাইনাস বি প্লাস ডি, এইটা সমান সমান 0, অথবা যদি 11 বা 11 দ্বারা বিভাজ্যর কোনো সংখ্যা হয়, 11 দ্বারা বিভাজ্যর কোনো সংখ্যা হয়, তাহলে আমি বলবো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। যেমন এক্সাম্পল দিয়ে আমি বলছি, ধরো ধরো 121 আছে, তাহলে এখানে কি করবো, এটা প্লাস এটা অর্থাৎ 2 মাইনাস এটা 2 সমান সমান 0 আসছে, অর্থাৎ এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বুঝে গেল? তাহলে সেম এখানেও আমি যদি দেখি, দেখো অল্টারনেট সংখ্যা, এটার সাথে এটা যোগ করো 9 প্লাস 4 মাইনাস এটার সাথে এটা যোগ করো 9 প্লাস 4, তাহলে সমান সমান 0 আসছে, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। সেম এটাতেও যদি করি, দেখো 0 আসবে, তাহলে এটাও আমার 11 দ্বারা বিভাজ্য। এরকম ভাবে দেখো, যেমন এটাতেও যদি আমি করি, এটার সাথে এটা, এটার সাথে এটা করি, তাহলে এটাও 0 আসবে, তাহলে এটাও আমার 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হলো? এবার আমাকে দেখতে হবে 8 দ্বারা বিভাজ্য নাকি। তাহলে 8 দ্বারা বিভাজ্য হলে কি বলেছি, লাস্ট 3টে সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো লাস্ট 3টে সংখ্যা দেখো এর 8 দ্বারা বিভাজ্য যাবে, ইয়েস। এর যদি করি 8 দ্বারা, তাহলে 8 একে 8 18, 8 দুগুণে 16, 2 28, 4 8, এটা বিভাজ্য যাবে না। এটাকে যদি করি, এটা তো এমনি 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাকে দেখো, এটাকে যদি করি 8 দিয়ে, 8 একে 8 14, আবার 8 দিয়ে যাবে, 8 একে 8
8 9 10 11 12 13 14 64 28 64, তাহলে এটা আমার 8 দ্বারা বিভাজ্য। এবার দেখো আনসারে আমার এটাও 88 দ্বারা বিভাজ্য, এটাও 88 দ্বারা বিভাজ্য, কিন্তু আনসার হবে আমার এ। কেন না, বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই দুটোর মধ্যে বৃহত্তম কে? বৃহত্তম এ, সেই জন্য অপশন এ। নেক্সট, এখানে দেখো এই যে বিভাজ্য নিয়মগুলো তোমাদের সবকটা মুখস্থ রাখতে হবে, বিভাজ্য নিয়মগুলোকে মুখস্থ রাখতে হবে। এখানে বলছে দেখো একটা সিরিজ রয়েছে, সেটা কি 1 -2 3 4 এরকম রয়েছে, এরকম করে 1000 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে সিরিজটাকে যদি ভেঙে লেখো, সেটা হচ্ছে কি, যদি অড গুলোকে লিখি 1 +3 +5 +7 এরকম করে করে লাস্ট সংখ্যাটা কত হবে? অড 999 মাইনাস, আর এবার ইভেন গুলোকে যদি নিই 2 -4 -6 -8 এরকম করে করে লাস্ট সংখ্যাটা কত হবে? -1000। যদি মাইনাস একটা কমন নিই, তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো অড সংখ্যার যোগফল, অড সংখ্যার যোগফল এরকম যদি সিরিজে থাকে, সিরিজে থাকে অর্থাৎ পরপর থাকে, তাহলে যোগফলের নিয়ম হচ্ছে কি এন এর স্কোয়ার। এন সমান সমান কি, নাম্বার অফ সংখ্যা কটা রয়েছে। দেখো এরকম যদি সংখ্যা থাকতো, ধরো 1 +3 +5, এখানে কটা সংখ্যা রয়েছে? 3টে সংখ্যা। কি করে বললাম? এমনি গুণে বলে দিলাম, বা এটাকে কি করতে পারি না, লাস্ট যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 5 প্লাস 5 + 1 / 2 3, তাহলে মোট 3টে সংখ্যা রয়েছে। সেম এখানেও করব, এখানে লাস্ট সংখ্যাটা কত? 3999, তাহলে কতগুলো সংখ্যা আছে না, 999 + 1 / 2, অর্থাৎ 500 খানা সংখ্যা আছে। তাহলে এদের যোগফলের আনসার বের করতে হলে কি করতে হবে? 500 স্কোয়ার করতে হবে, ঠিক আছে। আর সিরিজে ইভেন সংখ্যা যদি থাকে, এদের যোগফলের নিয়ম কি না, n × n+1। এখানে n কত না, এটাকে সিম্পলি 2 দিয়ে ভাগ করলে যেগুলো হবে সেটাই। যেমন ধরো 2 4 6 এরকম রয়েছে, এখানে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা। কি করে বুঝলাম না, এই 6কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে যেটা আসছে সেটাই ততগুলোই সংখ্যা আছে। তাহলে এখানেও কটা আছে? 500টা সংখ্যা। তাহলে এখানে বসাও 500 × 500 + 1, এটা রয়েছে। এবার আমাকে কি করতে হবে না, এটা বিয়োগ রয়েছে, তাহলে এই যে এটার থেকে এটা আমাকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ 500 স্কোয়ার মাইনাস 500 × 500 + 1, তাহলে 500 স্কোয়ার মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 500 স্কোয়ার প্লাস 500, এটার সাথে এটা গুণ হবে, তাহলে পড়ে থাকছে কি, এইটা মাইনাস এটা প্লাসে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র 500, তার আগে কি রয়েছে? মাইনাস, তাহলে -500 হবে আমার আনসার। বোঝা গেল নিয়মগুলো? দেখো আরেকটা জিনিস দেখো, যদি অড নাম্বার হয়, তাহলে যোগফলের সূত্র কি, সেটা হচ্ছে n এর স্কোয়ার। n কি করে বের করব না, লাস্ট সংখ্যা +1 / 2। যদি ইভেন সংখ্যা হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে যোগফলের নিয়ম কি না, n × n+1। n কি করে বের করব না, লাস্ট সংখ্যা / 2। আর যদি সিম্পল পূর্ণবর্গ সংখ্যা হয়, এমনি সিম্পল সংখ্যা হয়, মানে কোনগুলো না, 1 + 2 + 3 + 4 এরকম যদি হয়, তাহলে সূত্র কি না, n × n+1 / 2, ঠিক আছে। আরো রয়েছে কি না, যদি স্কোয়ার হয়, যেমন 1 এর স্কোয়ার +2 এর স্কোয়ার +3 এর স্কোয়ার এরকম যদি থাকে, তাহলে সূত্রটা কি না, n × n+1 2n+1 / 6, ঠিক আছে। যদি কিউব থাকে, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব
4 কিউব এরকম যদি থাকে, তাহলে সিম্পলি এটাকে স্কোয়ার করে দিলেই হয়, যেমন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার স্কোয়ার, কিউবেরতে এটা স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রির দামে ক্ষতি হয়, তার ক্ষতি শতকরা পরিমাণ কত? ধরো 36টা লেবুর দাম ছিল 36 টাকা, তাহলে 36 টাকার জিনিস বিক্রি করে তার ক্ষতি হয় কত? 4 টাকা। 36 টাকার জিনিস বিক্রি করে তার ক্ষতি হয় কত? 4 টাকা। তার মানে সেই বস্তুটার মূল্য কত ছিল, অরিজিনাল মূল্য কত ছিল? 36 টাকা বিক্রি করেছে, 4 টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে 36 থেকে যদি আরো 4 টাকা বেশি পেত, অর্থাৎ 40 টাকায় যদি বিক্রি করতো, তাহলে তার কস্ট প্রাইসটা আসতো, তার অরিজিনাল দামটা আসতো, তাই না? 36 টাকা বিক্রি করে 4 টাকা তো লস হয়েছে, মানে এখানে 4 টাকা কম আছে। তাহলে 40 টাকা যে ক্রয় মূল্য, 40 টাকা ক্রয় মূল্যে তার ক্ষতি হয় কত? 4 টাকা। 1 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে কত? 4/40। আর 100 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে কত? ইন্টু 100। 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে তাহলে পড়ে থাকছে কত? 10। অর্থাৎ 10% আমার ক্ষতি হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট। কোন সংখ্যাকে 4 5 6 দ্বারা বিভাজ্য করলে 2 3 4 ভাগশেষ থাকে। ঠিক আছে, এগুলো বলেছি আমি কি করি, ডাইরেক্ট ভাগ করব। প্রথমে দেখো 5 দ্বারা বিভাজ্য দিয়ে ধরি, যে কোনো একটা দিয়ে ধরলে 5 দ্বারা বিভাজ্য করলে কি হবে না, 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ এখান থেকে আমি যদি 3 বাদ দিই, যেমন এখান থেকে 3 বাদ দিলে এত, এখান থেকেও 3 বাদ দাও 4 7 3, এখান থেকেও 3 বাদ দাও 9 5 1, এখান থেকেও 3 বাদ দাও 1 9 0 5। এবার এইখানে সংখ্যাগুলো যদি 5 দ্বারা বিভাজ্য হয় তবেই সেটা আনসার হবে, সেটা আনসার হতে পারে। দেখো এখানের মধ্যে 5 দ্বারা বিভাজ্য একটাও নেই, শুধুমাত্র এটা আছে, তাহলে আনসার আমার এটাই। তাহলে বাকিগুলো মিলবে, একটা যখন মিলেছে বাকিগুলো মিলবে। বোঝা গেল? যদি আমার আরো একটা আনসার বেরিয়ে যেত, তাহলে আমি বাকিগুলো দিয়ে চেক করতাম, যেহেতু একটাই আনসার বেরিয়েছে আর আমি চেক করবো না। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, লাস্টে 0 অথবা 5 থাকতে হয়, তবেই সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো একমাত্র ডিটাই আছে 5 দ্বারা বিভাজ্য, বাকি কেউ 5 দ্বারা বিভাজ্য নেই, মানে এখানে নিয়ম অনুসারে। তাহলে ডি যেহেতু 5 দ্বারা বিভাজ্য, বাকিগুলো আমার আনসার হবে। নেক্সট। ঘন্টায় 72 কিমি বেগের 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কি করছে না, 132 মিটার ব্রিজকে অতিক্রম করছে, কত সময় নেবে বলছে। দেখো এরকম একটা ব্রিজ আছে, এটা ব্রিজ, আর একটা ট্রেন আছে এরকম, এটা ট্রেন। তাহলে এই ব্রিজটাকে যদি টোটাল অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটাকে এখানে হতে হবে টোটাল এতটা আসতে হবে, মানে একদম শেষ প্রান্তটা এখানে আসতে হবে। অর্থাৎ ট্রেনটাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হলো, এই ব্রিজের এতটা তো দূরত্ব অতিক্রম করতেই হয়েছে, যে এখানে ইঞ্জিনের ড্রাইভার বসেছিল তাকে কতটা অতিক্রম করতে হয়েছে, এতটা তো অতিক্রম করতে হয়েছে, প্লাস এর এতটাও অতিক্রম করতে হয়েছে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়েছে। তাহলে টোটাল কি না, এইখান থেকে এই এত পর্যন্ত অতিক্রম করতে হয়েছে। অর্থাৎ এটার ট্রেনের দৈর্ঘ্য কত ছিল না 132 মিটার, আর ব্রিজের দৈর্ঘ্য কত ছিল 110 মিটার, মানে টোটাল 110, এটা 110। টোটাল যদি যোগ করো 2 4 2, এত মিটার দৈর্ঘ্য একটি ব্রিজ দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হয়েছে, কিন্তু তার বেগ কত রয়েছে 72 কিমি পার আওয়ার। এটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হবে, 72 কে 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কি করতে হয় দেখো, এখান থেকে এই নোট মনে রাখবে, এটা নোট করে দিলাম। সেটা কি, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কিভাবে আসে এটা দেখো, এখানে দেখে নাও। দেখো 72 কিমি পার আওয়ার আছে তো, তার মানে 1 ঘন্টায় সে যায় কত, 72 কিমি। কিমিটাকে যদি মিটার করে কি করতে হবে না, 1000 দিয়ে গুণ করতে হবে। আর ঘন্টাটাকে যদি আমি সেকেন্ড করি, তাহলে কি করতে হবে না, এটা
3600 সেকেন্ড লিখতে হবে, কারণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা যাবে কত, 1 সেকেন্ডে যাবে কত, 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। এটা দিয়ে এটাকে যদি কাটো, এটা হবে 18, এটা হবে 5। তাহলে আমি কি করছি, 5/18 দিয়ে গুণ করছি। ঠিক আছে। আর ঠিক উল্টোটা যদি করি, মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ার করি, তাহলে আমাকে এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4, অর্থাৎ এখানে কত আসছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটারে যায় 1 সেকেন্ড সময় লাগে, 1 মিটার গেলে কত সময় লাগবে, 1/20, আর 242 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 242 ডিভাইডেড বাই 20। কাটাকাটি করো, 1 2 1, নিচে পড়ে থাকছে 10, 10-এর এখানে পয়েন্ট এখানে বসিয়ে দাও, অর্থাৎ 12.1 সেকেন্ড। নেক্সট, কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত কত, 7:5। এটা বালক, এটা বালিকা। তবে বলছে মোট ছাত্রছাত্র, এই দুটো যোগফল বলে দিয়েছে কত, 2400। তাহলে বালিকার সংখ্যা কত, এটা বের করতে বলেছে। দুটো যোগফল মানে 5 আর 7 যদি যোগ করি 12, মানে 12 সমান সমান বলে দিয়েছে 2400। আমাকে বের করতে হবে 5 সমান সমান কত, 5 সমান সমান কত। তাহলে 1 সমান সমান কত ডিভাইডেড বাই 12, 5 সমান সমান কত ইন্টু 5। 12 দিয়ে এটা কাটলে 2, 200, 5 দুগুণে 10, আর দুটো শূন্য, 1000। আনসার অপশন সি। নেক্সট, বলছে ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন চলে গেছে। 5 দিন পরে গেছে, 5 দিন পরে গেছে মানে কত দিনের রসদ পড়ে রয়েছে 95 জনের, 95 জনের কত দিনের রসদ পড়ে রয়েছে না, 200 মাইনাস 5, অর্থাৎ 195 জনের পড়ে রয়েছে, 195 দিনের পড়ে রয়েছে। যদি 30 জন না যেত, তাহলে বাদ বাকিদের 195 দিন চলতো। তাহলে এখানে যদি একজন খেত, তাহলে কত দিন চলতো বলতো, তাহলে 195 ইন্টু 95, বেশি দিন চলতো আরো। এবার 30 জন চলে গেছে, অর্থাৎ 95 মাইনাস 30, অর্থাৎ এবার খাবে কজন না, 65 জন খাবে। তাহলে 65 জন কতদিন চলবে, তাহলে 195 ইন্টু 95 বাই 65। কাটাকাটি করো, 5 দিয়ে 5 তেরং, 5 দিয়ে, হ্যাঁ 5 তেরং, এটা 65, 5 তেরং 65, 5 দিয়ে কাটলে এটা 19, 13 দিয়ে এটাকে যদি কাটি, 13 5 তেরং 65। তাহলে আনসার কত আসছে, 19 ইন্টু 15, মানে 285। এটা হবে আনসার, এখানে পয়েন্টটা হবে না, অপশন ডি। নেক্সট, ও শেষ আমাদের। দেখো আজকে WBP 2013 যতগুলো ম্যাথ এসেছিল, সেগুলো আজকে আমরা কমপ্লিট করলাম এবং দেখলাম কিভাবে শর্টকাটেও করা যায়। ঠিক আছে, তবে ডিটেলে যদি না বুঝতে পারো, তবে শর্টকাট করাটা কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, পরীক্ষা হলে তো করে আসতে পারবে না। এটা আমাদের ওয়েবসাইট nmssmarty.com। এখানে দেখো প্রত্যেক সাবজেক্টের বা প্রত্যেক পরীক্ষার একটা করে স্লট বানানো আছে। এখানে গিয়ে যার যেটা প্রিপারেশন করছো, সেখানে গিয়ে তোমরা সেটার প্রিপারেশন করতে পারো। এখানে মক টেস্ট নেওয়া হয় প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3টে করে মক টেস্ট নেওয়া হয়। কবে কবে মক টেস্ট নেওয়া হয় তার সেটা জানতে হলে আমাদের কি করতে হবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। মক টেস্টের শেষে মক টেস্টের ভিডিও সলিউশনও প্রোভাইড করা হয়, সেটাও ফ্রি, একদম ফ্রি। তাহলে তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও তোমরা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করতে পারবে। আমাদের যারা স্যারেরা রয়েছে তারা তোমাদের অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কোনো যদি প্রবলেম থাকে সেটাও শেয়ার করবে। আচ্ছা, এর আগের দিনে একটা অঙ্ক ছিল যেটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল। সেটা অঙ্কটা ছিল, দেখো এরকম একটা বর্গক্ষেত্র ছিল। বর্গক্ষেত্রের প্রত্যেক সাইড গুলো ছিল 21 মিটার বা সেমি কিছু একটা ছিল। দাঁড়াও।
এবার বলছে যে বর্গক্ষেত্রের মধ্যে 4টে যদি বৃত্ত আঁকা হয়, সর্ববৃহৎ বৃত্ত আঁকা হয়, তাহলে কত অংশ নষ্ট হবে, বাদ বাকি কত অংশ নষ্ট হবে, এরকম একটা অঙ্ক ছিল। মানে এরকম একটা করে, এরকম সম আকারেরই 4টে বৃত্ত, যাক আমার হয়নি আঁকাটা, এরকম সম আকারে 4টে বৃত্ত ছিল, ঠিক আছে। বৃত্ত আঁকা হলে এবার বলছে কত অংশ এখানে নষ্ট হবে যদি বৃত্ত আঁকা হয়। দেখো এখানে, এখানে যদি আমি এখান থেকে একটা এরকম লাইন টানি, ঠিক ব্যাস বরাবর, এখানে যদি ব্যাস বরাবর, তাহলে এই টোটাল, এই টোটালটা এখান থেকে এই এতটা, এটা কতটা, 21 তো। কিন্তু যদি একটা বৃত্তের ব্যাস ধরি সেটা কত হবে, না 21/2। একটা বৃত্তের ব্যাস কত হবে, 21/2 হবে। ব্যাসার্ধ কত হবে, না 21/4, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে। এরকম কটা হয়েছে, 4টে বৃত্ত হয়েছে। তাহলে যদি আমি এখানে এই যে বর্গক্ষেত্রটা হয়েছে তার ক্ষেত্রফল থেকে এই 4টে বৃত্তের ক্ষেত্রফল আমি বাদ দিই, যেটা আনসার হবে সেটাই আমার কি, সেই পোর্শনটাই আমার নষ্ট হচ্ছে। তাহলে এইখানে যে স্কোয়ারটা আঁকা হয়েছে সেটার ক্ষেত্রফল কত, না 21 × 21, অর্থাৎ 441, এত হচ্ছে বৃত্তের স্কোয়ারের ক্ষেত্রফল। এবার বৃত্তের ব্যাসার্ধ কত, 21/4, ক্ষেত্রফল কত, না πr², এটা আমার জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এরকম কটা বৃত্ত আছে, 4টে বৃত্ত, তাহলে ইন্টু 4, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r², আর কত, না 21/4 এর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 21/4 ইন্টু 21/4, এরকম করে। তাহলে এই 4 এর সাথে এই 4 কেটে গেল, এটা থেকে কাটলে 2, এটা দিয়ে কাটলে 11, তাহলে এই 7 দিয়ে 21 কে কাটা যাবে 3, তাহলে পড়ে থাকছে কত, 21 গুণিত 3 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, তাহলে 33 ইন্টু 21, 3 6 6, তাহলে 6 9 3, 6 9 3 হচ্ছে, এটা গুণ করে, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 9 4 দুগুণে 8, 1 3, 6 দুগুণে 12, 0.5, তাহলে এটার আনসার হচ্ছে কত, 3465। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ দিই 346.5, তাহলে আসবে আমাদের কত টাকা, 94.5, এরকম একটা আসবে। এর আগের দিনও আনসার আমাদের 94.5ই হচ্ছে। দেখো এখানে যদি সর্ববৃহৎ বৃত্ত আঁকি, সেখানে আমি 2টো বৃত্ত আঁকি, 4টে বৃত্ত আঁকি, 6টা বৃত্ত আঁকি, যতগুলোই বৃত্ত আঁকি, আমাদের কিন্তু ঠিক এত পরিমাণ অংশই নষ্ট হবে। অর্থাৎ বৃত্তের যে ক্ষেত্রফল, টোটাল বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এখান থেকে আমি কি পেলাম, না একটা এর মধ্যে যদি আমি ধরো সর্ববৃহৎ 2টো বৃত্ত এঁকেছি, 2টো বৃত্ত আঁকলে এরকম ধরনের হবে, এরকম টাচ হয়ে যাবে, এরকম, এর থেকে বড় তো আমি আর বৃত্ত আঁকতে পারবো না। তাহলে 2টো বৃত্ত আঁকলেও আমাদের আনসার কিন্তু সেম হবে, এটাই হবে, অর্থাৎ এই 2টো বৃত্তের ক্ষেত্রফল এটাই হবে। 4টে বৃত্ত আঁকলেও ক্ষেত্রফল এটা হবে, 6টা আঁকলেও এটা হবে, 8টা আঁকলেও এটা হবে। বুঝা গেল? ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।